নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মমতা অভিষেকের কারিগরি জালিয়াতি এসআইআর নিয়ে ইআরও এক শ্রেণীর এইআরওদের সামনে রেখে, এক শ্রেণীর জেলা শাসকদের সামনে রেখে কারিগরি শেষ, টালির নালায় গড়াগড়ি। কাদের হাতে ক্ষমতা? বিচারকদের হাতে। সেই বিচারকরাও কিন্তু নজরবন্দি। খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এসে পৌঁছেছে। 21 তারিখ গতকাল রাত্রির 12টার সময় শেষ জারিজুরি শেষ হয়ে গেল নির্বাচন কমিশনে। যে সমস্ত স্ক্রুটিনি পর্ব, যে প্রায় সংখ্যাটা জানি না, শোনা যাচ্ছিল 45 লাখ, শেষ পর্যন্ত কত দাঁড়িয়েছে জানি না, কিন্তু যাই হোক সেই শুনানি পর্বটা বাকি। শুনানি ছাড়া বাকি সমস্ত ভোটার লিস্টের ছাপা প্রিন্টিং শুরু হয়ে যাবে। 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। কিন্তু মাইনাস যেটা স্ক্রুটিনি হয়নি, সেই স্ক্রুটিনিটা এবার সোমবার থেকে সরাসরি জেলা জজেরা সেই শুনানি করবেন এবং তাদের জন্য একটা নির্দিষ্ট পোর্টাল চালু হলো, যে পোর্টালে শুধুমাত্র সেই জজ সাহেবরা যারা এই বিচারটা করবেন তাঁরা তার মধ্যে এন্ট্রি করতে পারবেন, কিন্তু অন্য কেউ সেই পোর্টালের মধ্যে ঢুকতে পারবেন না, এমনকি জেলা শাসকও ঢুকতে পারবেন না। কি দাঁড়ালো তাহলে? যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই গত 4-5 মাস ধরে লাগাতার বিএলও অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ইআরও ম্যানেজমেন্ট, ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে জালিয়াতি করা, এই যে বিশাল জালিয়াতি কর্মযোগ্য মমতা অভিষেক জ্ঞান করেছিলেন, সেটা শেষ পর্যন্ত একটা অন্তিম দিনের পর্যায়ে এসে পৌঁছলো গতকাল রাত 12টার সময়। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন কলকাতা হাইকোর্টের থেকে সরাসরি একটা ভার্চুয়াল ট্রেনিং হবে এবং সেই ভার্চুয়াল ট্রেনিংয়ে থাকবেন সমস্ত বিচারপতিরা। যে বিচারপতিদের তালিকা গতকাল হাইকোর্ট রাজ্যের জুডিশিয়াল সেক্রেটারিকে বিজ্ঞপ্তি জারি করার জন্য নির্দেশ দিলেন, খুব দ্রুততার সঙ্গে মহামান্য বিচারপতি সুজয় পাল বিষয়টাকে ডিল করলেন। সেই ইতিহাস আপনাদের জানান, খুব সংক্ষেপে সেটা বলবো। কিন্তু টোটাল 250 জন বিচারপতি শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল এই এন্টায়ার প্রসেসের মধ্যে। তার মধ্যে আছেন যারা, তার মধ্যে আছেন পক্সো আদালত, এনডিপিএস আদালত, তাঁর বিচারপতিরা এবং অন্যান্য কোর্টের 150 জন বিচারপতিদের ফাইনালি সিলেক্ট করা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের দিয়ে। মহামান্য প্রধান বিচারপতি সেটা ফাইনাল করিয়েছেন এবং সেই লিস্ট তাদের ওয়েবসাইটে আপলোডেড হয়ে গেছে। এবার এই বিচারপতিদের আজকে দুপুরবেলার ট্রেনিং, যে কীভাবে তারা বিচারটা করবেন এবং এই বিচারের এই ট্রেনিংটা দেবেন জাতীয় নির্বাচন কমিশনের দফতর থেকে। যে 13টা নির্দিষ্ট নথি, সেই নথির বাইরে বেরোনো যাবে না, যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা, যেটা এইআরওদের দিয়ে ভায়োলেট করিয়ে প্রচুর জল মিশিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, সেইটা এন্টারলি জাতীয় নির্বাচন কমিশন, চিফ ইলেকট্রাল অফিস পশ্চিমবঙ্গ, মনোজ আগরওয়ালের ডিপার্টমেন্ট ট্রেনিং দেবেন 250 জন বিচারকদের। এই 250 জন বিচারপতিরা ট্রেনিংটা নেবেন আজকে এবং সম্ভবত সেটা কলকাতা হাইকোর্টের কক্ষ থেকেই প্রধান বিচারপতি যিনি থাকবেন সুজয় পালের উপস্থিতিতেই এই ট্রেনিংটা হবে রবিবার হাইকোর্ট খুলে। আমি যতটুকু যা রিপোর্ট পেয়েছি আমি সেটা বলছি। কিন্তু এই বিচারকরাও নজরবন্দি। কীভাবে? সিসিটিভি ক্যামেরা থাকবে এই এন্টায়ার শুনানি পর্বে, কিন্তু টেকনিক্যাল কারণে সিসিটিভি থাকেনি। কিন্তু এই 250 জন বিচারপতি যে 294টা কেন্দ্রে শুনানি করবেন, সেখানে কিন্তু সিসিটিভির ক্যামেরা থাকবে। এইটাই খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ ধরুন আমি বিচারপতি, জুডিশিয়াল লোয়ার লেভেলের বিচারপতি, এবার লোয়ার জুডিশিয়াল বিচারপতি, আমার হাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা যেগুলো নথি স্ক্রুটিনির জন্য পাঠানো হয়েছে, সেই নথি স্ক্রুটিনি অর্থাৎ ভুল আছে, টেকনিক্যাল ভুল আছে বা কোনো নথি গণ্ডগোল আছে, আমি বিচার করব। এবার আমি যখন বিচার করব, ক্যামেরাটা আমার দিকে তাক করা থাকবে, সিসিটিভি ক্যামেরা, এবং এই সিসিটিভির ফুটেজটা প্রিজার্ভ থাকবে ফর সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতির হাতেও থাকবেন। এবার একদিকে থাকবেন রাজ্যের এইআরও যাদের এক শ্রেণীর বিক্রি হয়ে গেছেন, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চমকেছেন, গতকাল পর্যন্ত চমকেছেন, তারা থাকবেন। আরেক দিকে থাকবেন নির্বাচন কমিশন অ্যাপয়েন্টেড মাইক্রো অবজারভার। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে থেকে যাদের মাইক্রো অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন তাঁরা থাকবেন। অর্থাৎ দুপক্ষে, একদিকে রাজ্য সরকারের তরফ থেকে, একদিক থেকে নির্বাচন কমিশনের যারা অ্যাসিস্ট করবেন, তারা কিন্তু বলতে পারবেন না এটা ঠিক এটা ভুল। আমি বিচারক, আমি দেখব, ডকুমেন্টগুলো স্ক্রুটিনি করব, আমি নোট দেবো এটা ঠিক না ভুল। এবার আমি যে নোটটা দেব সেই নোটের ব্যাপারে ঢুকতে পারবেন না ইআরও বা এইআরওরা, ঢুকতে পারবেন না মাইক্রো অবজারভাররা। এন্টার ক্ষমতাটা আমার হাতে, আমি বিচারপতি। এবার আমার বিচারপতির দিকে সিসিটিভি ফুটেজ ক্যামেরাটা তাক করা আছে। আমি বিচারপতি হিসেবে পারসিউড হলে বা কোনোভাবে একদিকে হেলে গেলে বা কোনোভাবে কোনো ভুল ত্রুটি করলে আমি কিন্তু ক্যামেরাবন্দি থাকছি। আমার অবচেতন মনে না, আমার কনসিয়াস মাইন্ডে এটা থাকছে যে আমার এটা ক্যামেরাবন্দি হচ্ছে এবং এইটা
যে কোনো সময় জাতীয় নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করতে পারে সুপ্রিম কোর্টে গিয়ে আমি বিচারপতি, আমি এটা বিচার করতে গিয়ে স্ক্রুটিনিটা করতে গিয়ে ভুল করেছি, অন্যায় করেছি বা জালিয়াতি করেছি, ধরে নেওয়া যাক করবো না, কিন্তু যদি করি তাহলে সুপ্রিম কোর্টে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন চলে যেতে পারে। ইন্টারেস্টিং অ্যাঙ্গেলটা একটু ভালো করে ভেবে দেখুন। এই যে এসআইআরের শুনানিটা যে কয়েক লাখ শুনানি বাকি আছে, সেই শুনানিতে আমি বিচারপতি, আমার দিকেও ক্যামেরাটা ত্যাগ করা রইল, আমার এইটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। কীভাবে? এবার ধরুন আমি বিচারপতি হিসেবে কোনো একজন রাম বা শ্যামের নথিকে ওকে করে দিলাম। এবার কী নথি আপলোডেড হয়েছে সেটা তো নির্বাচন কমিশনের হিসেবে থাকবে, কারণ জাতীয় চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে যেটা যে মানে যে নথিগুলো স্ক্রুটনি আজ পর্যন্ত শনিবার রাত্রি 12টা পর্যন্ত হয়নি, সেইগুলোকেই তো তুলে দিচ্ছেন নির্দিষ্ট বিচারপতিদের হাতে। আপনি স্ক্রুটিনি করে দেখুন এটা ঠিক না ভুল। এবার আমি বলে দিলাম, আমি বিচারপতি হিসেবে বললাম এই নথিটা ঠিক, এটা তো নির্বাচন কমিশনের কাছেও চলে গেল, নথিটা ঠিক বল। নির্বাচন কমিশন দেখে বললো আরে এ তো ভুল করেছেন বিচারপতি, সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটাকে মেনশন করে দিতে পারেন। ফলে তো একজন বিচারপতিরও কিন্তু মনের কোণে ভয়টা থাকবে। একজন ইআরও বা এইআরওকে মমতা অভিষেক গ্যাং এরা যেভাবে ম্যানেজ করেছেন, একজন বিচারপতিকে ম্যানেজ করাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। তার কারণ নজরে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, থার্ড আই হিসেবে রয়েছে নির্বাচন কমিশন, এবং ফাইনাল অবজারভেশনে রয়েছেন সুপ্রিম কোর্ট এবং জাতীয় নির্বাচন কমিশন। ফলে এতগুলো আই, ভালো করে ভেবে দেখুন, আমি বিচারপতি, আমি বিচার করতে বসছি, আমি যে নথি পেয়েছি আমি সেই নথিটা দেখছি, দেখে আমার যদি কোনো কোয়ারি থাকে আমি ইআরও বা এইআরও যেটা করেছেন তাকে আমি প্রশ্ন করতে পারি, মাইক্রো অবজারভারের ওপিনিয়ন নিতে পারি, কিন্তু ফাইনাল ডিসিশন মেকার আমি, করে ওকে বা নট ওকে যে কোনো একটা হতে পারে। এবং সেটা যেই তুলে দিলাম তখন সেইটা আলটিমেটলি নির্বাচন কমিশনের রিভিউয়ের মধ্যে থেকে গেল, যে নির্বাচন কমিশনও দেখতে পাবে আমি বিচারপতি হিসেবে ঠিক করলাম না ভুল করলাম। বুঝতে পারছেন? খুব ইন্টারেস্টিং জায়গায় এসে পৌঁছেছে। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে চেঁচাচ্ছিলেন না, ঐতিহাসিক রায়, নির্বাচন কমিশনের হাত থেকে ক্ষমতা চলে গেল, একটা কমপ্লিটলি জুডিশিয়াল সিস্টেম নির্বাচন কমিশনের হাত থেকে ক্ষমতা কেড়ে নিল, সারা ভারতবর্ষের প্রথম। আমার মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বকা খেয়েছেন, ধমকানি খেয়েছেন, যে কল্যাণ তুমি তো বললে, আলটিমেটলি আমি তো টালির নালায় পড়ে গেলাম। পরিস্থিতিটা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি আজকে এই তথ্যটা দিয়ে আমি আজকে আপনাদের কাছে শোনাবো। গতকাল হাইকোর্টে 2:35 থেকে 4:05 পর্যন্ত আমি হিসেব করে দেখছিলাম, প্রায় 1.5 ঘন্টার একটা মিটিং এর কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সুজয় পাল ডেকেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক। সেখানে ছিলেন নিজে চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের সুজয় পাল, ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেন্দ্রীয় সরকারের তিনি ছিলেন, চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ছিলেন, এবং ইলেকশন কমিশন চিফ ইলেকটোরাল অফিসার যিনি মনোজ আগরওয়াল তিনি নিজে প্রেজেন্ট ছিলেন। এবার এখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে আমি সংক্ষেপে একটু বলে নিই, দুটো একটা অডিও আপনাদের কাছে শোনাবো আর একটা ঘটনা আপনাদের কাছে বলবো। কি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, যে নতুন পোর্টাল, যে পোর্টালটা চালু হবে সেটা শুধুমাত্র বিচারপতি ছাড়া অন্য কেউ ঢুকতে পারবেন না। তিনি ইয়েস করলেন, তিনি নো করলেন, কোনো নথি ঠিক আছে না ভুল আছে, কেউ ঢুকতে পারবে না। 1 নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলের বাইরে এটা চলে গেল। 2, নির্বাচন কমিশন এদের রবিবার আজকে ট্রেনিং হচ্ছে। আজকে যখন প্রতিবেদন দেখছেন হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে বা এখন শুরু হয়ে গেছে। 250 জন বিচারপতি, জাতীয় মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মোতাবেক সমস্ত জেলা জজেরা আলটিমেটলি 250 জন বিচারপতি দিতে পেরেছেন। তার মধ্যে 100 জন মতো পক্সো এবং পার্টিকুলারলি এনডিপিএস আদালতের, এবং 150 জন অন্যান্য কোর্টের বিচারপতিদের অ্যাপয়েন্ট করেছেন। এবং সেখানে তো সুপ্রিম কোর্ট খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য গতকাল করেছেন, যেটা আমি পরিষ্কারভাবে শোনাই, যে ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ অফ আনইমপিচেবল ইন্টিগ্রিটি, অর্থাৎ কোনোভাবে আপোষ না করে, এই শব্দবন্ধটা সুপ্রিম কোর্ট কিন্তু এদের জন্য উল্লেখ করে দিয়েছেন। এবার প্রতি জেলার জন্য 3 সদস্যের কমিটি করে দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তাতে কে থাকবেন? তাতে থাকবেন এই নথিগুলো সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে কিনা তারা নজর রাখবেন। কে থাকছেন তাতে আমি দেখছিলাম হিসেব মতো, জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেক জেলার, জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার, অর্থাৎ ল অ্যান্ড অর্ডারের পার্টটা দেখবেন। এই 3 জন দেখবেন যে কোনো রকম অসুবিধে হচ্ছে কিনা এই জজ সাহেবের যিনি রিভিউ করছেন, অর্থাৎ তার কোনো প্রশাসনিক অসুবিধে হচ্ছে কিনা। ইতিমধ্যে দেখলাম গতকালই ডিস্ট্রিক্ট ইলেকট্রাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা
তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন যে কোথায় কোথায় সেন্টারটা হবেন, এই নির্দিষ্ট বিচারপতি কোন ঘরে বসবেন, কোথায় বসবেন, সিসিটিভি কী হবে। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে আজকের দিনটা চলবে, মানে রবিবারও চলবে, সোমবার থেকে সকাল 10টা থেকে রিভিউটা শুরু হয়ে যাবে। নথি এভিডেন্স ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে না, এটা আমি একজন প্রাক্তন বিচারপতির সঙ্গে গতকাল কথা বলছিলাম, তিনি বললেন যে নেক্সট টু ইম্পসিবল, এখানে ইআরও ম্যানেজমেন্টটা মমতা অভিষেকের করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ নথি ছাড়া তো কিছু করতে পারবে না একজন জজ, তাহলে তো চাকরি হারানোর ভয় আছে। যদি চিফ ইলেকটোরাল অফিসার জাতীয় এইতে সুপ্রিম কোর্টে মেনশন করে দেন এবং জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী তারা যদি মেনশন করে দেন, দেখুন এই পার্টিকুলার বিধানসভায় এই বিচারপতি এই জলটা মিশিয়েছেন নথিতে, তাহলেও তো চাকরি হারানোর ভয় থাকবে। তারপরে সিসিটিভি ফুটেজ, এবং সিসিটিভি ফুটেজটা প্রিজার্ভ থাকবে, কলকাতা হাইকোর্টের কাস্টডিতে সেটা থাকবে, সুপ্রিম কোর্ট দেখতে চাইলে সেটা দেখতে পাবেন, এবং চ্যালেঞ্জ হলে সেটা সুপ্রিম কোর্টে প্রডিউসড হবে। ফলে তো আলটিমেটলি মমতা অভিষেকের হাত থেকে অনেকটা পাওয়ারটা চলে গেল। কিন্তু তার আগে দুটো খুব ইন্টারেস্টিং ঘটনাও আপনাদের বলি। আমি যখন নিরন্তর বিভিন্ন ইআরওদের সঙ্গে কথা বলি, বিভিন্ন জেলার ব্যক্তিগতভাবে তারা প্রচুর তথ্য দিয়েছেন, সমস্ত তথ্য আপনাদের বলেছি আমি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যেগুলো যেভাবে পাঠানোর সমস্ত পাঠিয়েছি। আমি একটা তথ্য আপনাদের কাছে এই মুহূর্তে দিই। গত পরশু দিন অরবিন্দ মিনা, দক্ষিণ 24 পরগনার জেলা শাসক, তিনি বিকেল 5:30 থেকে 7:30 পর্যন্ত একটা ভার্চুয়াল মিটিং করেছেন সব ইআরওদের। সেখানে প্র্যাকটিক্যালি একজন মানে একটি নির্দিষ্ট ডিভিশনের যিনি ইআরও, তিনি বলেছেন স্যার আমি আইনের বাইরে যাব না। তাকে দিয়ে চেষ্টা করানো হচ্ছিল যাতে বেআইনিভাবে কিছু ইনক্লুশন করা যায়। তিনি পরিষ্কার বলছেন আমি আইনের বাইরে যাব না। তিনি সেটা বলার পর তাকে জেলা শাসক হুমকি দিয়েছেন, ওয়েট ফর দ্য কনসিকুয়েন্সেস, খুব খারাপ হয়ে যাবে দেখেন। আমি বলছি অরবিন্দ মিনা ভাইপো অনুগত একজন জেলা শাসক, কতটা উদ্ধত দেখুন যে আইন ভাঙার জন্য তিনি ইনস্টিগেট করছেন একজন এসডিও পদমর্যাদার একজন অফিসারকে। সেই তথ্যটা গত পরশু দিন পেয়েছি। আরও একটা তথ্য গতকাল পেলাম, সেটা হচ্ছে শেষ মুহূর্তে মমতা অভিষেক যেটা করার চেষ্টা করলেন, প্রত্যেক ইআরওদের কাছে ডাইরেক্ট লিস্ট চেয়ে পাঠালেন, জেলা শাসকরা চেয়ে পাঠাচ্ছেন কোন ইআরওর হাতে কতগুলো কেস পেন্ডিং আছে তালিকা চাই, অর্থাৎ এইবার এই ইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কত রিভেঞ্জফুল দেখুন। এবং আমি বলছি দক্ষিণ 24 পরগনার বেশ কিছু ভিডিও ইনক্লুডিং ফলতার ভিডিও খুব মিনিমাম করেছেন, জল প্রচুর মিশিয়েছেন, এবং এই জলের নথিগুলো কিন্তু নির্বাচন কমিশনের হাতে থাকবে। ফলতার যিনি ভিডিও শানু বক্সি নিয়ে অনেক কথা বলেছিলাম না, মিনিমাম খুব সামান্য কিছু এক্সক্লুশনের দিকে গেছেন। এই অসভ্যতা হয়েছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলছি এসআইআরটা শেষ হলো 21 তারিখ রাত্রির 12টায় অফিসিয়ালি, আর তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত এই 6 পাতার রায়ের ভিত্তিতে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু আমি আলটিমেটলি বলছি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এসআইআর কমপ্লিট করে 28 তারিখ একটা ভোটার লিস্ট বেরোচ্ছে, তার সাপ্লিমেন্টারি ভোটার লিস্টটা নমিনেশন ফর্ম পূরণের দিনের আগের দিন রাত্রিবেলা বেরিয়ে যাবে, এবং আলটিমেটলি নতুন ভোটার লিস্টের ভিত্তিতেই কিন্তু নির্বাচনটা হবে। আমি আপনাদের দুটো বাংলা বার্তার সোকল্ড এখনকার সান্ধ্য প্যান করা ঘণ্টাখানেক মিডিয়া প্রতিকূর তুমি কি তৃণমূলে জয়েন করিতেছ বলে হাসি হাসি মুখে সেটা নিয়ে কভারেজ। পার্থ চট্টোপাধ্যায় উনি কি নমিনেশন পাইতেছেন, উনি বেহালায় গিয়াছেন, কিংবা কে বঙ্গবিভূষণ পাইকারি দরে পাইল সেটাকে ফোকাস করার দিকে তারা মনোযোগ দিয়েছেন। কিন্তু আমি বাংলা বার্তার সঞ্চালক হিসেবে কিছু হার্ডকোর নথি আপনাদের কাছে তুলে দেবো, সেগুলি তো জানানো দরকার। আপনারা আমার ভ্যালুর দর্শক, প্রতিদিন সকাল 8টায় অপেক্ষা করেন যে আমি কি নথি আপনাদের জন্য তুলে নেবো। আজকে দুটো নথি আপনাদের কাছে বলি। আচ্ছা, এসআইআর প্রসেসের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে কত কোটি টাকা গেল কেউ হিসেব করে দেখেছে? শেষ শুক্রবার দিন যেদিন শুনানি হলো, আমি এর আগেও বলেছি রাজ্য সরকারের হয়ে আইনজীবী কে দাঁড়ালেন, মনু সিংভি দাঁড়ালেন, কপিল সিবাল দাঁড়ালেন, মানিকা গুরুস্বামী দাঁড়ালেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন, এবং প্রায় 60 জন আইনজীবী। আমার কাছে সে নথিটা আছে, কোন কোন আইনজীবীরা দাঁড়িয়েছে। কত কোটি টাকা গেল প্রশ্ন করবে না ঘণ্টাখানেক, কিন্তু প্রশ্ন করার জন্য তো আমি বাংলা বার্তা আছি। এবং আমি আপনাদের একটা তথ্য দিই, এসআইআর শুনানি কবে হয়েছে, কতদিন হয়েছে, আমি হিসেব করে দেখছিলাম।
এসআইআর শুনানি 11ই সেপ্টেম্বর শুরু হলো। বিহারে মহামৈত্রকে দাঁড় করিয়ে সেই সব মনু সিংভিদের লড়াই, প্রশান্ত ভূষণের লড়াই, সেগুলো আলাদা, মানে সেটা আলাদা খরচা। শুধু এই রাজ্যের এসআইআর আটকানোর জন্য 11ই সেপ্টেম্বর প্রথম শুনানি, 11ই নভেম্বর প্রথম শুনানি, 26শে নভেম্বর দ্বিতীয় শুনানি। আমি তারিখ বলে বলছি, একদম নির্দিষ্ট তারিখ। 9ই ডিসেম্বর তৃতীয় শুনানি, 17ই ডিসেম্বর চতুর্থ শুনানি, 12ই জানুয়ারি পঞ্চম শুনানি, 19শে জানুয়ারি ষষ্ঠ শুনানি, 28শে জানুয়ারি সপ্তম শুনানি, 4 ফেব্রুয়ারি অষ্টম শুনানি, 9ই ফেব্রুয়ারি নবম শুনানি, 20শে ফেব্রুয়ারি দশম শুনানি। এক একটা শুনানিতে কত কোটি টাকাই রাজ্য সরকার ব্যয় করলো। কেউ প্রশ্ন করবেন না, ঘণ্টাখানেকে প্রতিকূল হয়, ঘণ্টাখানেকে এই প্রশ্নগুলো করা যায় না। এই দায়িত্বশীল গণমাধ্যম আপনারা মানুষের অর্থ, আমার অর্থ দিয়ে, আপনার অর্থ, আপনারা যারা বাংলা বার্তার দর্শক, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকায় কয়েক কোটি টাকা খরচা করে শেষ পর্যন্ত এসআইআরটা গতকাল রাত্রির 12টায় এআরও লেভেলের হাত থেকে বেরিয়ে গেল। এটা 1 নম্বর। 2 নম্বর, এই নির্বাচন প্রসেস, এই শুনানি পর্বে কি পরিমাণ জালিয়াতি হয়েছে আমি আপনাদের আজকে একটু শোনাবো, একটা অডিও শোনাবো। 5টা নাম তোলার জন্য 50,000 টাকা ডিমান্ড করছেন। ভাইরাল হওয়া অডিও শোনা দরকার। মমতা অভিষেক গ্যাং এই বাংলাটাকে কিভাবে লুট করছেন। পার কেস 10,000 টাকা, ভাবতে পারছেন? বলছেন একবার নাম উঠে গেলে 14 গোষ্ঠীর আর কোনো প্রবলেম নেই। এইভাবেই তো চালাচ্ছেন মমতা অভিষেক রাজত্বটা। বাংলার মানুষ ভাববেন না এক শ্রেণী মিডিয়াকে কিনে নিয়েছেন, তারা গ্ল্যামারাইজ করছেন, গ্লোরিফাই করছেন একটা চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে। সেই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের একটা খণ্ডচিত্র, একটা ভাইরাল অডিও আপনাদের কাছে শোনাবো, মনোযোগ দিয়ে শুনুন। একজন 10,000 টাকা করে ডিমান্ড করছেন পার কেসে, 5টা কেসে 50,000 টাকা, কত কোটি টাকা এইভাবে তুলে নিল একটা চৌর্যবৃত্তির সাম্রাজ্য। তো মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, আমি পরিষ্কার প্রথমে বলেছি স্যার এরা মরা করি। আপনি যদি যান আমার সঙ্গে এদের বাড়ি, তাহলে দেখতে পাবেন কেউ টিনের নিচে থাকে, কেউ পাটকাঠির বেড়ায় থাকে। ডিল হচ্ছে এইভাবে কথা বলেছি। লাস্ট কত করা যাবে দাদা? একটু লাস্টটা আমার দিতে হবে, বুঝতে পেরেছো? বিষয় হচ্ছে ওই 5টা 50 লোকের ফাটকাট কথা, ঠিক আছে? কথা বললে বোধহয় যা তুই আমার একটা কথা শোনো, শুনে নাও তুমি। বলো। তোমরা যে উঠে যাবা, তোমার 14 গোষ্ঠীর আর কোনো দৌড়দৌড়ি লাগবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এই নিয়ে তোমার দৌড়দৌড়ি করতে হয়, তা সে দৌড়দৌড়ির মা বাপ থাকবে না, এটা আমার থেকে ভালো তুমিও জানো। বলছি ওই আমরা যে জমা দিয়েছি তা ওগুলো কি করিনি ওরা? কি ওগুলো কি অ্যাকসেপ্ট করিনি ওরা? যে অনলাইন করলে অ্যাকসেপ্ট করলি, সব হয়েছে, কিন্তু তোমরা হাতে ইয়েতে পড়ে গিয়েছো না, অবজেকশনে পড়ে গিয়েছো। তোমার মার ফর্মে দেখেছো তো? এটা বুঝতে হবে। আমি ওই ফর্ম মুছাবো, ওদের দিয়েই মুছাবো। ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও একজনের হাতে থাকলে তো ফাটা গেলে এইখানটাই করে দেওয়া যেত। তার জন্য জায়গাতে ভেরিফাই হয়ে আসে, এটা বুঝতে হবে। ভাইরাল হওয়া অডিও সত্যাসত্য আমরা যাচাই করতে পারি, কিন্তু যদি এটা সত্যি হয়, এই জাতীয় কত ঘটনা ঘটেছে, কতটা অন্তরালে রয়েছে, কতজন আমরা জানি, কতজন আপনি জানেন, আমি জানি। এবার সেকেন্ড প্যারালাল ইকোনমি চালিয়ে দিয়েছেন এই এসআইআরকে কেন্দ্র করে। যদি এই অভিযোগ সত্যি হয়, অডিওটা ভাইরাল হয়ে আমাদের কাছে এসছে, বাংলার মানুষ ভাবুন কত বড় প্রতারণার একটা রাজত্ব নবান্ন থেকে চালাচ্ছেন এক শ্রেণীর সরকারি অফিসার, এক শ্রেণীর পুলিশ অফিসার এবং রাজনৈতিক দুর্বৃত্ততা দিয়ে। তাহলে বিকল্প কী? বিকল্প একটাই, যে যেখানে জিতবেন তাকে জেতান, কিন্তু এই মহিলাকে তাড়ান, দলটাকে তাড়ান। দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। ভাববেন।